আমরা আবেদন করতে চাচ্ছি যে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে যে আমরা যে কথাগুলো বলছি নিজেদের জীবন জীবিকার ক্ষেত্রে যে আপনাদের কতটা প্রভাব পড়ছে না পড়ছে সেটা আপনারা মেলবন্ধন করে যদি মনে করেন যে বামপন্থীদের এই দাবিগুলো সঠিক এবং আপনাদের এই জীবনের অভিজ্ঞতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তাহলে আমরা আশা করব আগামী দিনের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সময়কালে দাঁড়িয়ে যে একটা কথা প্রতিনিয়ত চালু হচ্ছে, দেখবেন এই সেটিং 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 বলে একটা কথা চালু হচ্ছে। কিসের সেটিং, কাদের সেটিং উপলব্ধি তো করতে হবে। রাজ্যের মন্ত্রীরা চোর, দেখবেন আমরা বলছি চোর ধরো জেল বড়। কেউ কেউ বলার চেষ্টা করছেন 34 বছর ধরে আপনারা চুরি করেছেন। আমরা তো বলিনি তৃণমূল চোর, বিজেপি চোর, তাদেরকে ধরো। আমরা বলছি চোর ধরো জেল বড়, যে আমাদের লোক হলেও। ওই মাঝে মাঝে একটা চিরকুট বার করছে আর বলছে যে সব ফাইল খুলে দেবো, সব ফাইল খুলে দেবো। 2011 সাল থেকে প্রতিনিয়ত মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। 2013 সালে গৌতম দেব বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠেকে যায়, হোঁচট খায়, তখন মোদী দাদার কাছে ছোটেন। আর আজকের দিনে সেটা বাস্তব। কয়লা কেলেঙ্কারি থেকে ভাইপোকে বাদ দিতে হয়েছে পার্থকে বলে নিয়ে, তাহলে গরু কেলেঙ্কারি সামনে আসছে। আর রাজ্যের সমস্ত করাপশন, দুর্নীতি এবং রাজ্যের যত অরাজকতা, যত বিশৃঙ্খলা, সর্বত্র মহানায়িকা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি একটু তৎপর হয়েছেন, কোর্ট মনিটরিং এ সিবিআই একটু তৎপর হয়েছেন, দিল্লি ছুটলেন। এই ছোটবেলায় দেখবেন বুলুদাসের কাছ থেকে আমাদের শোনা, আমাদের সদ্য নেতা ক্ষুদিরাম ভট্টাচার্যের কাছ থেকে শোনা, এবং এটা আমরা ছোটবেলা কবিতার মাধ্যমে পড়েছি যে তৎকালীন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, সামন্ত প্রভুরা, জোরদাররা, জমিদাররা যে মানুষের উপর অত্যাচার, বিশেষ করে মহিলাদের উপরে যে অত্যাচার করতেন, তার জন্য কবিতা বানিয়েছিলেন। এলাডিং বেলাডিং শৈল, কিসের খবর আইল, রাজামশাই একটি বালিকা চাইল। আমরা খেলার ছলে খেলে দিতাম, কিন্তু এর সারমর্ম, মূল অর্থ আমরা বুঝিনি। তৎকালীন সময়ে সামন্ত প্রভু, ওই জোরদার জমিদাররা আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ভোগ করার জন্য এই খেলার ছলে এইটাকে কাজ করতেন। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী, ওই যে মাতালটা আছেন মদন, কি বলছেন? বান্ধবী থাকা ভালো, কচি কচি বান্ধবী থাকা ভালো, 1 লক্ষ টাকার মোবাইল। তাহলে এলাডিং বেলাডিং শৈলর সঙ্গে মিল বেঁচছে কিনা একটু বুঝে নিন। আগামী দিনে আমার রাজ্যকে, আপনার গ্রামের পরিবেশটাকে এই নষ্ট করার জন্য পার্থ, মদন, অর্পিতা, আরো কত কি তৈরি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। চারদিকে কান পাত্রন, তৃণমূলের ছোট নেতা থেকে বড় নেতা সবাই এই কাজের সঙ্গে যুক্ত। বামপন্থীদের খুঁজে পাবেন না। সেটিং করতে গিয়ে বললেন কি, ওই মোদী মহাশয় বললেন ওই একই কথা বলতে হয়, এলাডিং বেলাডিং শৈল, কিসের খবর আইলো। একটু যদি বিকৃত করে বলি, এলাডিং বেলাডিং শৈল, রাজ্যে কিসের খবর আইলো। মোদী মশাই বললেন যে দুবেলে গরু, স্যান্ডো গেঞ্জি পরা, ঘুষ পরিহিতকে এবং 2024 সালে 32 থেকে 35টা আসন চাইল। আমাদের মুখ্যমন্ত্রী বললেন কি, তথাস্তু তথাস্তু, কারণ ভাইপো এবং আমি বাঁচতে চাই, আমাকে বাঁচানো, আমাকে বাঁচতে দিন। আমি আপনাদের সঙ্গে এই কথা দিচ্ছি, ওই দুদিলে গাই, স্যান্ডো গেঞ্জি পরিহিত ঘুষখোর, তাকে ওই পার্থর মতো অবস্থা করব। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে
আগে বাম না পরে রাম যে কথাগুলো তুলেছিলেন 2019 সাল 2021 সালে সেই একই কথার পুনরাবৃত্তি ঘটিয়ে যাতে 32 থেকে 35টা আসন আপনাদেরকে পাওয়ানোর ব্যবস্থা করতে পারি তার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করব। কেন? দেশের মানুষ, রাজ্যের মানুষ আপনারা ভালো আছেন? আপনাদের তো ভাবতে হবে আপনারা ভালো আছেন কিনা। বর্তমান সময়ের থেকে একটু উন্নততম জীবনযাপন ভোগ করতে চাচ্ছেন, তার জন্য তো রাজনীতি তো পার্থের মতো টাকা কামানোর জন্য নয়, অর্পিতার মতো দেহ দেখিয়ে টাকা উপার্জন করার জন্য নয়। গ্রামের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তারা তাদের নিজেদের স্বার্থ, নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াই আন্দোলনে সঙ্গী হবে। আর তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লাল ঝান্ডা দলের লোকেরা প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, এমনকি শহীদের মৃত্যুবরণ করছে, তবুও তারা পিছপা হয় না। আমাদের মীনাক্ষী দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছেন, জেল কেটেছেন, 14 দিন জেল কেটেছেন, কোন চুরির দায় নয়, পার্থর মতো কোন টাকা চুরির দায় নয়। এটা তো আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের বামপন্থীদের প্রথম এবং প্রধান দাবি কি? এই সময়কালে দাঁড়িয়ে আমাদের প্রধান দাবি কি? রাজ্যে স্বচ্ছ নিয়োগ করতে হবে, মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, কর্মসংস্থান, নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। গ্রাম বাংলার মানুষ যাতে অনাহারে অর্থাহারে না থাকে তার জন্য তার মতো করে দেশ এবং রাজ্যের সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি আপনাকে ভোট দিয়েছি, ভোট দিয়ে মন্ত্রী করেছি, ভোট দিয়ে লোকসভা নির্বাচনে জয়ী করেছি, বিধানসভা নির্বাচনে করেছি। আপনারা শাসক দলে আছেন, আমাদেরকে দায়িত্ব দিন। করছে নাকি দায়িত্ব পালন? বলেছিলেন 15 লক্ষ করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবে, টাকা ঢুকিয়েছে। আচ্ছা দিন স্বচ্ছ ভারত, ভারতবর্ষ তৈরি হয়েছে নাকি আচ্ছা দিন স্বচ্ছ ভারত? 2014 সালের আগে কোনদিন ভেবেছিলেন যে কেরোসিন তেল 104 টাকা হবে? 2014 সালের আগে কোনদিন ভেবেছিলেন পেট্রোলের দাম 110 টাকা, 112 টাকা, ডিজেলের দাম 100 টাকা, 450 টাকার গ্যাসের দাম 1100 টাকা? কোনদিন ভাবতে পেরেছিলেন? ভাবতে পারেননি। তাহলে উত্তর ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে কোন পথে নিয়ে যাচ্ছে? এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশের সরকার পুঁজিপতিদের সরকার, পুঁজিপতিদের দালালি করছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ কি করলো দেখার দরকার নেই। দেখবেন আজ থেকে কয়েক মাস আগে 1 বছর ধরে আমরা লড়াই করেছি যে কালা কৃষি আইন বাতিল করতে হবে। এই 1 বছরে আন্দোলনের জেরে শত শত মানুষের শহীদ, প্রায় 1000 মানুষ শহীদ হয়েছেন। সেই শহীদের বিনিময়ে এখনো কালা কৃষি আইন বাতিল হয়নি, স্থগিত রেখেছেন। যদি বাতিল হতো তাহলে আমাদের দুশ্চিন্তা থাকতো না। বাতিল হয়নি বলে দুশ্চিন্তা বাড়ছে, কারণ লাল ঝান্ডা দলের লোকেরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করার জন্য তারা লড়াই আন্দোলনে আছে। এই সময়কালের মধ্যে দেখবেন 10-15 দিনের মধ্যে যে চালের দাম ছিল 25 টাকা কেজি, সেই চালের দাম এখন 33 টাকা কেজি। আজ থেকে 10 দিন আগে যে মুড়ির দাম ছিল 40 টাকা, এখন সেই মুড়ি কিনতে হচ্ছে 52 টাকা। খাদ্যশস্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা না থাকলে মানুষ বাঁচতে পারবে না। এই খাদ্যের দাম বৃদ্ধি হচ্ছে কেন? রাজ্যের কেন্দ্রীয় সরকার 5% খাদ্যের উপরে জিএসটি বসেছে। কোন খাদ্যের উপরে? 5 কেজির নিচে আপনি মুড়ি কিনবেন, আপনাকে জিএসটি দিতে হবে। আপনি গ্রামের মানুষ, গরিব মানুষ, একসঙ্গে 5 কেজির ঊর্ধ্বে মুড়ি কিনে বাড়িতে রেখে দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে জিএসটি দিতে হবে। আপনি 5 কেজির উপরে চিনি কিনবেন, কিনতে পারবেন না। দিন আনি দিন খাই, তাহলে 5 কেজির উপরে উঠলে ট্যাক্স দিতে হবে না, জিএসটি দিতে হবে না। আর 5 কেজির নিচে কিনলে জিএসটি দিতে হবে। বুঝে নিন ব্যবসায়ীদের স্বার্থে কত বড় জঘন্য কাজ করছে। আমরা বামপন্থীরা তার বিরোধিতা করছি। এমনি এমনি চালের দাম বৃদ্ধি পাচ্ছে, এমনি এমনি গমের দাম বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশের সরকারের নীতির জন্য এই তেলের দাম, খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশ গড়ার কারিগর কারা? তারা। ওই একজন এমপি, একজন এমএলএ কি দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমি আপনি কৃষক পরিবার, আমি আপনি চাষি, আমি যদি মাটিতে ফসল না ফলাই,
ভারতবর্ষের 140 কোটি মানুষ অর্ধাহার অনাহারে থাকবে, ভুকা মরে যাবে। তাহলে কৃষকের অবদান দেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা একজন সমাজ সেবক, সেই কৃষকের স্বার্থ কথা বলার জন্য, লাল ঝান্ডা কথা বলার জন্য যদি শহীদ হতে হয়, আমরা শহীদ হতে প্রস্তুত আছি। যে কৃষক না থাকলে দেশের বাবুদের পেটে অন্ন যাবে না, আর সেই কৃষকের পেটে লাঠি মারতে যাচ্ছে যে সরকার, সেই সরকারকে, সরকারের বিরুদ্ধে আপনি থাকবেন কি থাকবেন না, আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কৃষক একা পারবে? চাষি একা পারবে? এখানে যারা চাষের সঙ্গে যুক্ত কৃষক আছেন বা চাষি আছেন, কটা কৃষক আছেন, জমির মালিক আছেন, নিজে জমিতে শ্রম দেন, নিজে জমিতে ফসল ফলানোর জন্য উদ্যোগ নেন? তাহলে ক্ষেত মজুরের প্রয়োজন আছে। যারা খেতে মজুরি করবে, যারা ধানটাকে বপন করবে, রোপণ করবে, যারা বিভিন্ন সবজি উৎপাদন করার ক্ষেত্রে গতর খাটাবে, আমরা লাল ঝান্ডা দলের লোকেরা তাদের পক্ষে আছে, কৃষকও তাদের পক্ষে আছে। কারণ কৃষক ভালোভাবে জানে, যদি ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করার ক্ষেত্রে আমি লড়াই আন্দোলনে যদি না থাকি, তাহলে আমারও জমির ফসল ফলবে না, জমি বন্ধা হয়ে যাবে। তাই আমরা ওই 100 দিনের কাজে 600 টাকা মজুরি করছি, ক্ষেত মজুরদের 600 টাকা মজুরির দাবি করছি আমরা। বলবেন আপনারা ছিলেন, করেননি কেন? আমরা 34 বছর সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আপনারা। 34 বছর আগে মানুষের এই দাবি উত্থাপিত হয়নি। 34 বছর আগে মানুষের প্রথম এবং প্রধান দাবি ছিল অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই। এই লাইটের আলো পর্যন্ত আপনারা চাননি। মানুষের চাহিদা পরিবর্তন করতে করতে মানুষের ন্যূনতম যে চাহিদা, সেই চাহিদা পূরণ হওয়ার পরে মানুষ আরেকটা নতুন নতুন চাহিদার দিকে গেছে। 34 বছর আগে যারা এখানকার বয়স্ক লোকেরা আছেন, তারা কি কোনোদিন ভেবেছিলেন, বলেছিলেন রাস্তায় ফাঁকা রাস্তা করতে হবে, গ্রামের মধ্যে রাস্তা ঢালাই করতে হবে, পিচ করতে হবে, মোড়াম করতে হবে? বলেছিলেন কি? এই সাঁকো পার হচ্ছি, সাঁকো, বাঁশের সাঁকো বর্ষাকালে প্রান্ত পা দিলেও প্রান্তে চলে যায়, এই রাস্তাটা একটু মাটি ফেলে প্রসারিত করো, রাস্তাটাকে বড় করো। সেই দাবি পূরণ হওয়ার পরে বললেন ইট বিছাও। সেই ইট বিছানোর পরে যখন দাবি পূরণ হলো, বললো ইট থেকে ফাঁস ফাঁস করে কাদা গায়ে উঠছে, তাদের উপরে ঢালাই করো। এই প্রতিনিয়ত মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার, আমাদের সরকারও আপনাদের চাহিদাগুলো পূরণ করেছে। 34 বছর আগে কোনোদিন ভাবেননি গ্রামের মধ্যে বিদ্যুৎ আসবে, গ্রামের প্রাইমারি স্কুল পাকা হবে, গ্রামের মধ্যে হাই স্কুল হবে, গ্রামের মধ্যে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক হবে। ধীরে ধীরে মানুষের চাহিদা আমরা যখন পূরণ করেছি, মানুষ যখন চাহিদা শুরু করলো অষ্টম বামফ্রন্টের সরকারের সময়, যে আমাদের কাজ দাও, আমরা অনেক লেখাপড়া শিখেছি, গ্রামের বিদ্যুৎ এসছে, গ্রামে বিদ্যুৎ এসছে, কর্মসংস্থান চাই, নতুন নতুন কর্মসংস্থান চাই। আর এই কর্মসংস্থানের ক্ষেত্রে যখন আমরা কৃষির উপরে ভিত্তি করে শিল্প করতে চাই, আমাদের রাজ্যের তদানীন্তন এই আজকের মুখ্যমন্ত্রী, তখনকার বিরোধী দলনেত্রী বলল বামপন্থীরা কৃষকদের পাশ থেকে সরে গেছে, এরা কৃষক দরদি নয়, জমি কেড়ে নিতে চাচ্ছে, এরা কৃষক বিরোধী, সুতরাং এদেরকে সরাতে হবে। বাংলার মানুষকে ভুল বার্তা দিয়ে 90% কাজ সম্পূর্ণ টাটা কোম্পানিকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করে গ্রাম বাংলার বেকার যুবকদের, পশ্চিমবঙ্গের অগরিত মানুষকে বেকার করে দিয়েছে। এই বেকারত্বের যারা বাংলার মানুষ ভুগছে, এই ভুগছে বলে এখনো পর্যন্ত 46 লক্ষ পশ্চিমবঙ্গের 46 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক, যারা আমার আপনার ঘরের ছেলে মেয়েরা। আমরা যদি অন্য দৃষ্টি দিয়ে দেখি, প্রাথমিকভাবে আমরা দেখি তাদের সংসার পরিচালনার জন্য কে কেরল পড়ে আছে, কে গুজরাট পড়ে আছে, কে মহারাষ্ট্র পড়ে আছে, কে উত্তরপ্রদেশ পড়ে আছে, এমনকি দেশের বাইরে আছে। বলছেন কি পেটের জ্বালায় সংসার চালানোর জন্য সে গেছে, আপাতত দৃষ্টিতে ঠিক, কিন্তু তারা কি দেশ গড়ার কারিগর নয়? কেউ কেউ বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত, কেউ কেউ স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত, পোশাক উৎপাদন করছে, গয়না উৎপাদন করছে, নানান রকম করে কারখানায় উৎপাদন ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত, যে উৎপাদন ব্যবস্থাগুলো আমরা সরাসরি ভোগ করছি।
যদি দর্জি শিল্প জরি শিল্পের লোকেরা না থাকতো তাহলে আমাদের গায়ে পোশাক পরিহিত হতো, আমরা উলঙ্গ অবস্থা থাকতে হতো। আর সেই লোকেরা যখন দেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমার দেশের সরকার, আমার রাজ্যের সরকার লকডাউনের সময় তাদেরকে দেখার দায়িত্ব গ্রহণ করে না। হতে পারে 5,000 টাকা 10,000 টাকা তারা বিদেশে ইনকাম করছে, সেই ইনকামের টাকা আপনার রাজ্যে পাঠাচ্ছে তার সংসার পরিচালনার জন্য। তাহলে যেখানে উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত, সেখানে তার শ্রমের বিনিময়ে যে টাকা উৎপাদিত হচ্ছে, সেই রাজ্যের টাকা সেই রাজ্যের টাকা চলমান অবস্থায় আছে। আর যখন আমার রাজ্যে টাকা পাঠালো সেই পরিবারের লোকেরা এখানকার বাজারে সওদা করলো, সওদা করার পরে বাজার অর্থনীতি কিছুটা চাঙ্গা হলো। আর যে ব্যবস্থার মধ্যে টাকাটা আছে, যে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে টাকাটা আছে, কিংবা ওই যে এখন নানান রকম কুরিয়ার সার্ভিসের মধ্যে টাকা আছে, হাওলার মাধ্যমে টাকা আছে, যে টাকা আছে সেই টাকার মাধ্যমে আমার দেশের সরকারও টাকা ইনকাম হচ্ছে। তাই সেই গরিব শ্রমিকদের জন্য কেন সরকার দায়িত্ব গ্রহণ করবে না যে 26,000 টাকা বেতনের মতো ব্যবস্থা তাদের গ্রহণ করতে হবে? কেন তাদের জীবনের সুরক্ষা নেবে না? কেন তাদের ক্ষেত্রে বীমার ব্যবস্থা হবে না? আমরা যাদেরকে ভোটে নির্বাচিত করছি, আমার আপনার ভোটে যারা নির্বাচিত হচ্ছে, তারা তাদের পকেটে ভরাবে। আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা এই দেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সমাজসেবামূলক কাজ করছে, তাদের ক্ষেত্রে শূন্য। এই মুহূর্তে আমার দেশের একজন এমপির অনারিয়াম পান, বেতন পান, যাই পারে বলুন না কেন, 3,20,000 টাকা। কি করেন এমপি? 365 দিনের মধ্যে কতদিন সংসার চলে? প্রতি মাসে 3,20,000 টাকা কেন পাবেন? বামপন্থীরা এই কথা যদি বলে অন্যায় করছে। আমার রাজ্যের এমএলএরা 88,000 টাকা কেন করে অনারিয়াম পাবেন? কি করেন আমার রাজ্যের বিধায়করা? তাহলে দেশের সরকার, রাজ্যের দেশের মানুষ, গরিব মানুষ যারা না থাকলে দেশ চলবে না, রাজ্য চলবে না, তাদের ক্ষেত্রে অবহেলা, অপমানিত করছে। আমরা লাল ঝান্ডা দলের লোকেরা তাদের পক্ষ নিয়ে লড়াই করছি। এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গী হতে চান কিনা চিন্তা করুন। আমরা বলছি আমাদের দাবি যে বর্গা 1 করেছি, আমরা বর্গা 2 করব যদি পঞ্চায়েত নির্বাচনে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনারা আপনাদের ভাগ্য নির্ধারণ করতে সহায়ক ভূমিকা করেন। যে আমার অধিকার আমার চাই, আমার যে অধিকার পঞ্চায়েতের মধ্যে যে অধিকার, সেই অধিকার আমি প্রতিষ্ঠিত করতে চাই। আমি জব কার্ডে কাজ করছি, আমার জব কার্ডের প্রকৃত মূল্য প্রত্যেক যে 100 দিনের কাজে যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আমার টাকা, আমার মজুরি ফেরত দিতে হবে, আমার মজুরি দিতে হবে। যদি মনে করেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটাও কাটমানি দেবো না, তাহলে লাল ঝান্ডাকে ফিরিয়ে আসতে হবে। আমরা বলছি কোন মানুষকে আমরা কাটমানি নেবো না, কিন্তু আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার অধিকার অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন। এই সময়কালে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি সারা রাজ্য জুড়ে 10,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি দেওয়া হচ্ছে। সেই কাটমানি ফেরতের দাবিতে আপনাদের লড়াই করতে হবে। আপনার ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করেছেন, মেধা আছে, মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে কর্মসংস্থান, মেধার ভিত্তিতে পরীক্ষা হচ্ছে নাকি? পার্থ চট্টোপাধ্যায় ফেসে গেছেন, দেখবেন 9,000 কোটি টাকার স্ক্যাম, দুর্নীতি। সবে তো শুরু 52 কোটি টাকা, সবে তো শুরু 52 কোটি টাকা, 9,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির চট আমরা কাটাতে চাই। তাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, চলতে পাকানোর কাজ শুরু, পাকানোর কাজ শুরু হয়েছে। 17ই আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত ওই মুখ্যী রানী বুঝতে পারবে, যিনি দুর্নীতির সব থেকে বড় জ্বর, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন। তাকে জেলের মধ্যে, ওই পার্থর মতো তাকে জেলের মধ্যে প্রবেশ না করানো পর্যন্ত আমাদের শান্তি নেই। বেকার যুবকের স্বপ্ন, মেধা আছে, চাকরি পাবে না। টেট পরীক্ষায় পাস করেছেন, এসএসসি পাস করেছেন, ডব্লিউবিসিতে প্লিতে পাস করেছেন, মেন পরীক্ষা হচ্ছে না দীর্ঘদিন ধরে। কোন ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে? কালো কড়ি মারফতের
টাকা যার, অর্থ টাকা যার, শিক্ষা যার, এদেশের সরকার, এই রাজ্যের সরকার সেই নীতি অবলম্বন করেছে। দেখবেন বর্তমান ইউনিভার্সিটি 21 কোটি টাকার দুর্নীতি, 21 কোটি টাকার। এমপিল পাস করছেন, অ্যাডমিট নেই। এমপিল পরীক্ষা দিচ্ছেন, অ্যাডমিট নেই। পিএইচডি পরীক্ষা দিচ্ছেন, অ্যাডমিট নেই। ওই দেখবেন পার্থর একটা নতুন বান্ধবী মোনালিসা, না মনিকা, কি নাম তো ভুলে যায়, মোনালিসা, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে এমপি পিএইচডি করার জন্য টাকা নিয়েছেন। হ্যালো গরিমা ঘটের এই কথা বারবার বলছি আমরা। আপনারা ভাবুন, টাকার জোরে ডাক্তার হবে, নারী ধরার জ্ঞান থাকবে না, চিকিৎসা ব্যবস্থাটা কোথায় নিয়ে যাবে, মানুষের সুচিকিৎসা দিতে পারবেন। হ্যালো গরিমা ঘটের টাকা থাকলে ডাক্তার হবে, আপনি উন্নত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন না, চিকিৎসা করাতে পারবেন না। আপনার পায়ে একটু ব্যথা হয়েছে, পিঠ কেটে দেবে। পিঠে একটু ব্যথা হয়েছে, পেট কেটে দেবে। যেখানে বসে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় শিক্ষা প্রতিষ্ঠানে, আজকে উড়ালপুল ভেঙে পড়ছে। 34 বছর আগে বামপন যে উড়ালপুল করেছে, সেই উড়ালপুলগুলো ভাঙছে না। নতুন নতুন করে যে উড়ালপুলগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে তৈরি করতে শুরু করেছে, বা জলের ট্যাঙ্ক তৈরি করতে শুরু করেছে, 1 বছর 2 বছরের মধ্যে কাজ শুরু করেছে, সেগুলো চুরচুর করে ভেঙে পড়ছে। কারণটা কি? ওই টাকার বিনিময়ে ইঞ্জিনিয়ার। আমার আপনার জীবনের সুরক্ষা থাকবে তো? আমার আপনার জীবনের সুরক্ষা থাকবে না। তাহলে জীবনের সুরক্ষার জন্য আপনাকে এই লাল ঝান্ডা দলের লোকেদের লড়াই আন্দোলনে থাকতে হবে। যে সমস্ত পরিবহন শ্রমিক যারা অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা না থাকলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবো না। তারা যখন 60 বছর অতিক্রম করবে, তাদের ক্ষমতা অনেকটা কমে যাবে। তাহলে 60 বছর বয়সে তাদের কেন পেনশনের ব্যবস্থা গ্রহণ করবে না? আমরা সেই শ্রমিকদের পক্ষ নিয়ে লড়াই করছি। সেই শ্রমিক যদি মনে করে আমার পেনশনের প্রয়োজন আছে, তাহলে লাল ঝান্ডা দলের সঙ্গে আপনার আসা প্রয়োজন। একজন এমএলএ এমপি আমি আপনি নির্বাচিত করছি 5 বছরের জন্য। এই 5 বছরের নির্বাচন করার পরে 20,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত পেনশন পায়। আর আমি আপনি গরিব মানুষ, কৃষি ক্ষেত্রে কাজ করছি, শ্রমিকরা কাজ করছে, পরিচালন শ্রমিক, সমস্ত ধরনের মানুষ যারা বছর খাটিয়ে কাজ করছে, দেশের সেবা করছে, তাদের ক্ষেত্রে কেন পেনশনের ব্যবস্থা গ্রহণ করবে না? লাল ঝান্ডা দলের লোকেরা এই কথা বললে মহাপাপ। লাল ঝান্ডা দলের লোকেরা নিজেদের জন্য বলছে না, দেশ এবং রাজ্যের অবনত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থ রক্ষার জন্য আমরা লড়াই করছি। আর উল্টে তৃণমূল কংগ্রেস, বিজেপি প্রতিনিয়ত বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা রচনা করছে। 34 বছর ধরে 110 জনের উপরে আমাদের মন্ত্রী ছিল। একটাও মন্ত্রীর গায়ে কালি ছেটাতে পেরেছেন, দাগ লাগাতে পেরেছেন? প্রত্যেকদিন একটা করে ফাইল বার করার চেষ্টা করছেন, চিরকুট বার করার চেষ্টা করছেন। বলছেন কি বদলা নয়, বদল চাই। বদলা নেননি আপনি। শত শত কমরেডকে শহীদ করেছেন, শত শত মানুষকে গ্রাম ছাড়া করেছে। গত কয়েকদিন আগে আমরা মেদিনীপুরে দেখলাম, যাদেরকে জরিমানা করেছে তাদের টাকা ফেরত দিচ্ছে, যাদেরকে ঘর ছাড়া করেছিল তাদের টাকা ফেরত দিচ্ছে। আর গতকাল মেদিনীপুর এবং ভাঙড়ে দেখলাম, চাকরির জন্য টাকা নিয়েছেন কয়েক কোটি টাকা, টাকা ফেরত দিতে পারছে না, বাড়িতে মানুষ আক্রান্ত, বাড়িতে মানুষ চড়া হয়েছে। ওই দেখবেন পার্থ চট্টোপাধ্যায়কে একটা জুতা মেরেছে। সুব্বা গড়ুই, বাংলার বুকে বুকে সর্বত্র এরকম সুব্বা গড়ুইয়ের জন্ম হওয়া উচিত। যারা আপনাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা আপনাদের অধিকার কেড়ে নিতে যাচ্ছে, সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই লড়াইয়ে আপনাকে সঙ্গী হতে বলছি। তৃণমূল কংগ্রেসের লোকেরা ফিস ফিস করে বলতে শুরু করেছে,
যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে মমতা তো জানে না, ভুলে গেলেন 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। ভুলে গেলেন সারদা নারদা ওরা চুরি করেছে আমি জানি না, জানলে ওদেরকে ভোটে দাঁড় করাতাম না। আর 2016 সালের পরে সারদা নারদায় যুক্ত ফিরহাদ হাকিম, মদন, পার্থ সবাইকে মন্ত্রিত্ব করেনি, পার্থদের মন্ত্রিত্ব করেনি। আজকে কুণালকে সরিয়েছে, আজকে যে কুণাল সারদা নারদায় চোর, দুদিন আগে বড় বড় কথা বলছিলেন, সেই কুণালকে আজকে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে। কারণ কুণাল জেলে যাওয়ার সময় বলেছিলেন সারদা নারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ নিয়ে বিবৃতি দিতে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলে, তাই কুণালকে সরিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী, গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী ভাইদের কাছে আমরা আবেদন করতে চাচ্ছি যে গ্রামের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে অত্যাচার করবেন না। দিন সবার সমান যায় না, জন্ম হলে মৃত্যু হবে, উত্থান হলে পতন হবে, সৃষ্টি হলে ধ্বংস হবে। ভুলে যাবেন না। আর বাংলার যে সমস্ত মানুষ লাঞ্ছিত অবহেলিত বঞ্চিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের ঘর গিয়ে ধরে আপনার অধিকার আদায় করুন, টাকা আদায় করুন। আপনার লাল ঝান্ডার দলের লোকেরা আপনাদের সঙ্গে আছে। অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আর অধিকার প্রতিষ্ঠিত যদি করতে না পারেন, আপনারা প্রতিনিয়ত ঠকবেন। লাল ঝান্ডা দল ছিল, আছে, থাকবে, প্রতিনিয়ত আপনাদের জন্য লড়াই করবে। আপনারা আমাদের ভোট দিন আর না দিন, তবু গরিব মানুষের পক্ষে আমরা লড়াই করব, গরিব মানুষের হয়ে আমরা রক্ত জড়াবো। তৃণমূল কংগ্রেস বলেন 1,82,000 কোটি টাকা দেনা করেছে। আর পশ্চিমবঙ্গের সরকার পরিচালনা করতে গিয়ে, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে গিয়ে 34 বছর ধরে 1,92,000 কোটি টাকা দেনা নয়, দেনা হচ্ছে 61 বছর ধরে পশ্চিমবঙ্গের দেনা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেসের 27 বছর পশ্চিমবঙ্গে, আর বামপন্থীদের 34 বছর। এই 61 বছর ধরে গ্রাম বাংলাকে তিল করে করতে 1,82,000 কোটি টাকা দেনা করেছি। দেনা করে আমরা করেছি, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা জানে না, কিন্তু যারা বয়স্করা আছেন তাদেরকে আমরা অনুরোধ করবো, আবেদন করব যে আপনারা নাতি পুতিদেরকে গল্প করুন 34 বছর আগে দুবেলা দুমুঠো অন্ন পেতেন কিনা, গ্রামের রাস্তায় বিদ্যুতের আলো জ্বলত কিনা, স্কুলের বিল্ডিং এ বর্ষাকালে গিয়ে নিশ্চয়তা থাকতে পারতেন কিনা, মানুষ শীতকালে শীত নিবারণের জন্য পোশাক পেত কিনা, মায়েরা তৎকালীন সময় আরতি শাড়ি, এখন সে আরতি শাড়ি কেউ পরে না, এক ছিটে দিয়ে শাড়ি পরতেন, একটা শাড়ি। এই উন্নত ধরনের পোশাক তারা পরিহার করেছিলেন। তিল করে বাংলাকে গড়তে গিয়ে 34 বছর ধরে, এই 61 বছর ধরে 1,92,000 কোটি টাকা দেনা হয়েছে। আর এই দেনার মধ্যে 75% দেনা হচ্ছে বাধ্যতামূলক দেনা, যে দেনা না করতেই হবে, না করা যাবে না। সরকারি দেনা সরকারের কাছ থেকে নিতে হবে। জানেন কি সেই দেনা? আপনারা পোস্ট অফিসে বিকাশপত্র, কিষাণ বিকাশপত্র, ইন্দিরা বিকাশপত্র, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, চিট ফান্ড নয়, মানে চিটিং ফান্ড নয়, চিট ফান্ড ওটাকে বলা হয়। চিট ফান্ডের মূল কথা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে আপনারা টাকা জমা দেন, 5 বছর 5.5 বছরে ডবল হতো, এখন 11 বছরেও ডবল হয় না। তখন এই যে জমানো টাকার 75% টাকা রাজ্য সরকারকে ঋণ নিতে হতো বিভিন্ন খাতে খাটানোর জন্য। রাজ্য সরকার সেই টাকা খাটিয়ে আপনাদের টাকা 5 বছরের মধ্যে ডবল করে দিত, 5.5 বছরে ডবল করে দিত। আর আজকে 11 বছরেও আপনারা ডবল পাচ্ছেন না। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট আপনাদের জন্য ভাবেনি, এটা বলতে পারবেন? পশ্চিমবঙ্গের বামফ্রন্ট
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিউলি ভাতা, যত রকমের ভাতা আছে সমস্ত রকমের ভাতা চালু করে গিয়েছিলেন তৎকালীন সময়। এখন সেই দাবি আমরা করছি যে ন্যূনতম ৬,০০০ টাকা করে ভাতা দিতে হবে। ২০১১ সাল ১ টাকার মূল্য কত ছিল? ৫৯ টাকা। আর এখন ১ টাকার মূল্য হচ্ছে ৮৫ টাকা। তাহলে এই সময়কালে দাঁড়িয়ে পরিবর্তন হয়েছে। ২০১১ সালে মুখ্যমন্ত্রীর বেতন ছিল ৭,০০০ টাকা, আর এখন মুখ্যমন্ত্রীর বেতন ১,১৭,০০০ টাকা। তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে হিসাব করবেন না? তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সেই একই রেশিওতে কেন বৃদ্ধি হবে না? গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ক্ষেত্রে তাদের স্বাবলম্বী করতে দেওয়া যাবে না, তাদের হৃষ্টপিষ্ট করতে দেওয়া যাবে না। তখন তারা অধিকারের কথা বলবে, অধিকার আদায়ের জন্য লড়াই করবে, অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে। তাই তাদেরকে মেরুদণ্ডটা ভেঙে দাও, তাদের স্বাস্থ্যের ব্যবস্থাটাকে ভেঙে দাও। সেই সরকার, এই সরকার সেই পরিকল্পনা গ্রহণ করছে। আমি আপনি জানি না, আমরা অনেকেই জানি না, আমাদের দেশের সরকার ৮৬,০০০ কিলোমিটার এই যে পিচ রাস্তা দেখছেন, জাতীয় সড়ক, যে পিচ রাস্তাগুলো, এই পিচ রাস্তার অনেকগুলো নাম হয়। দেখবেন ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক, আন্তর্জাতিক সড়ক, রাজ্য সড়ক, গ্রামীণ সড়ক, এই কত কি সড়কের নাম দিয়েছেন। আমার দেশের সরকার বলছে যে পিচ রাস্তাগুলো মেনটেনেন্স করার ক্ষমতা আমার নেই, অর্থ আমার নেই, কারণ এই দেশের সরকারটা হচ্ছে বেকার সরকার। তাই পিচ রাস্তাগুলো বিক্রি করে দেবে কাদের কাছে? আদানি আম্বানিদের কাছে। যে আদানি আম্বানিরা কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করেনি দেশে, সেই আদানি আম্বানিদের কাছে রাস্তা বিক্রি করে দেবে ১ কিলোমিটার, ২ কিলোমিটার, ৩ কিলোমিটার। এই রাস্তার দুধারে যত দোকান থাকবে, এই দোকানের ওনাররা দোকানদার, দোকান থাকবেন না, দোকানের মালিক হবেন এই রাস্তা কেনারা লোকেরা। এই রাস্তায় যত গাড়ি চলবে, শুধুমাত্র যাত্রী পরিবহনের গাড়ি নয়, আপনি ব্যক্তিগতভাবে সাইকেল চড়বেন, মোটর সাইকেল চড়বেন, তার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। রাস্তার ধারে এই যে সাইকেল সারানোর দোকান দেখছেন, এই দোকান পর্যন্ত থাকবে না। দেশের সরকারের এই নীতি। আমরা মিথ্যা কথা বলছি, ভুল বলছি? গুগলে সার্চ করে দেখুন আমার দেশের সরকার এই নীতি গ্রহণ করেছে কিনা। এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। যখন এই পিচ রাস্তা বিক্রি হয়ে যাবে, ৮৬,০০০ কিলোমিটার রাস্তা বিক্রি হয়ে গেছে, পিচ রাস্তা যখন বিক্রি হয়ে যাবে, এই রাস্তা দিয়ে আপনি চলতে পারবেন না, খালি পায়ে যেতে পারবেন না, সাইকেল যেতে পারবেন না, ট্যাক্স দিতে হবে, টোল ট্যাক্সের মতো ট্যাক্স দিয়ে আপনাকে চলতে হবে। আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছি। দেশের সরকার ট্রেন বিক্রি করে দিয়েছে। বারাসাত স্টেশন দুদিন পরে এখানকার কোন একটা হনুকে দিয়ে কিনিয়ে নেবেন, চারিদিকে স্টেশন বাজারটাকে ঘিরে নেবেন। স্টেশনে উঠলে ৫০ টাকা, এক স্টেশন থেকে আরেক স্টেশন যাবেন ৫০ টাকার টিকিট। স্টেশনে যে হকাররা ছিল, সেই হকারদের জীবন জীবিকা কি হবে? কোন হকার থাকবে না, হকারদেরকে তুলে দেবে। ওই দেখবেন শিয়ালদায় এখন গেলে দেখবেন অল্প গুটিগত হকার আছে, কিন্তু বিভিন্ন ভাবে শপিং মল খুলে দিয়েছে, এমনকি সেনকোর দোকান পর্যন্ত খুলে দিয়েছেন। প্রত্যেকটা স্টেশনে ওই রকম মাল্টি স্টোরেজ কোম্পানিদের দিয়ে বিল্ডিং করিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করাবে। হকারদেরকে আগামী দিনে স্টেশন থেকে উচ্ছেদ করবে। আমরা লাল ঝান্ডা দলের লোকেরা এর বিরুদ্ধে আপনাদের সঙ্গে করে নিয়ে লড়াই করতে চাচ্ছি, আর এই লড়াই আমরা আপনাদের সঙ্গে চাই। এই লড়াই আপনাদের সঙ্গে চাই। লড়াই করতে হলে শুধু আমরা একা পারবো না, আপনাদেরকে সঙ্গে চাই। পঞ্চায়েত নির্বাচনটা ফাঁকির চোখ করে আপনাদেরকে এগোতে হবে। আমি শেষ করবো যে কথা বলে, কারণ অনেক রাত হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে সভা চলছে, অনেকক্ষণ ধরে সভা শুনছেন। আমি শেষ করবো যে কথাটা বলে, যে দেখবেন একটা সময়কালে দাঁড়িয়ে কথা ওঠে, কথা চলে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ছাই দেখলে উড়াইয়ে দেখো, কারণ ছায়ের মধ্যে অমূল্য রতন পড়ে থাকতে পারে। আর আজকের দিনে তরুণ সমাজ, দেখবেন বিভিন্ন রকম প্যারোডি হচ্ছে, প্যারোডির গান, কবিতাও নানান রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে।
তাই তো বাংলার যুব সমাজ আওয়াজ তুলে যেখানে দেখিবে দুর্নীতি খুঁজিয়া দেখো ভাই, অবশ্যই মিলবে দু চার পিস তৃণমূল কংগ্রেসী। তার দুর্নীতির আখড়াকে উচ্ছেদ করতে হলে আপনাকে লাল ঝান্ডার পক্ষে লড়াই করতে হবে। এই লড়াইয়ে আমরা আপনাদের সঙ্গী হিসেবে পেতে চাই। আপনারা এই লড়াইয়ে আমাদের সাহায্য সহযোগিতা করবেন, এই আশা এই ভরসা রেখে সবাইকে সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ প্রাদেশিক চক্রবাদ জিন্দাবাদ।